এই নির্বাচিত সরকার আসবার পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে কি এভাবে বের করে দেওয়ার কোনো প্রয়োজন ছিল? তো আমরা দীর্ঘ 17 বছরের একটি ফ্যাসিবাদের শাসনের অবসানের পরে একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন সরকার এসছে। নতুন সরকার আসার পরে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বোধহয় গত পরশুদিনেই বলেছিল যে মব চিরতরে বন্ধ করে দিলাম, আমরা বন্ধ হয়ে গেল। কিন্তু কালকে আমরা যেটি দেখলাম, এতদিন যে মবের কথা বলা হয়েছে সেটি নিয়ে প্রশ্ন ছিল আমার, যেটি মব না এটি জনগণের আন্দোলন, প্রেশার। কিন্তু কালকের যেটি দেখলাম আমার কাছে মনে হলো যে এটি সত্যি মব। এই নির্বাচিত সরকার আসবার পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে কি এভাবে বের করে দেওয়ার কোনো প্রয়োজন ছিল? তাকে যদি সরকারের পক্ষ থেকে বলতেন যে আপনার সময় শেষ, আপনি বের হয়ে যান, তিনি কি বের হতেন না? তিনি কি জোর করে থাকতেন? তাকে কেন জোর করে এভাবে বের করে দিতে হলো? এটা কারা করলেন? আমি মনে করি সরকারের। কিন্তু আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংকের যে এইচআর, তাদের যে এইচআর নীতিমালা, তারা কিন্তু আজকে বলেছে যে তারা এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে, আইনগত ব্যবস্থা নেবে। ব্যবস্থা তো পরের কথা ভাই, ব্যবস্থা তো নিবে, কিন্তু ব্যবস্থা নেয়ার আগে এই ঘটনাটি কেন ঘটলো? যেখানে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসলো, সেখানে একটি পদ্ধতির মধ্য দিয়েই তো এই কাজগুলো করা যায়। তারা যদি চায় যে, এই সরকার যদি চায় যে উনি থাকবেন না, তাকে আমরা সরিয়ে দেব, নীতির মালার মধ্য দিয়েই তো তাকে সরানো যায়। এই কাজটি কেন করা হলো? শুধু কি তাকে মপ করে বের করে দেওয়া হয়েছে? তার যিনি উপদেষ্টা ছিলেন তার সাথে যে আচরণগুলো করা হয়েছে আমরা দেখেছি গণমাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, এটি অত্যন্ত আপত্তিকর, ন্যাক্কারজনক ঘটনা। আমি বলবো যে এটি একটি নির্বাচিত সরকার আসবার পরে এই কাজগুলো এদেশের মানুষ প্রত্যাশা করে না। এটি আমরা যেমন প্রত্যাশা করি না, দেশের মানুষ প্রত্যাশা করে না। মেসেজটি কী যায় মানুষের কাছে? আমরা যেই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসলাম, আমরা কি সেই কাজগুলো করতেছি না তার উল্টাটা করতেছি? এই মেসেজটা তো যাচ্ছে মানুষের কাছে। আমার মনে হয় যে এটি খতিয়ে দেখবেন এবং এর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং এই কাজগুলো যাতে না হয়। অনেকগুলো কাজ আমার মনে হয় যে নির্বাচিত সরকার আসবার পরে অনেকগুলো কাজ হয়েছে যেগুলো নিয়ে চারিদিক থেকে। কোন কোন কাজ, সেগুলো কাজগুলো কি? আপনি দেখুন যে আমরা দেখব যে আসার পরেই আমি যদি প্রথম থেকে আসি, যে সরকার যেই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসলেন, নির্বাচিত হলেন, তো আসার পরেই দেখলাম যে গণভোটের যে বিষয়টি ছিল, সেই গণভোটে জুলাই সনদের যেই ইয়েগুলো ছিল, ক্লজগুলো ছিল, সেখানে যে যারা নির্বাচিত হবেন তারা 2টি ওথ নেবেন। তো সরকারি দলের যারা ওথ নিলেন, একটি ওথ নিলেন, একটি তারা বাদ দিলেন। এর মানে জুলাই সনদকে তারা অস্বীকার করলেন। একটি আসি আমি, হ্যাঁ ওইটা পরে আসি, যে সেখানে তারা সনদে তারা ব্যাখ্যাটা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সেই ব্যাখ্যাটা কি? সেই ব্যাখ্যাটা আপনি পরে প্রশ্ন করেন, আমি সেটার জবাব দেব। সেটি তারা করেন নাই। এরপরে দ্বিতীয়ত আসার পরে এই সরকার গঠন করার পরে আমরা দেখলাম যে 6টি সিটি কর্পোরেশনে 6 জন প্রশাসককে বসানো হলো, দলীয় লোককে। তো আমাদের স্থানীয় সরকার মন্ত্রী যিনি, তিনি বলেছিলেন যে স্থানীয় সরকার মানে ইলেকশন তিনি খুব সহসাই দেবেন। তাহলে এখনই আবার প্রশাসক কেন বসানো দরকার হলো? প্রশাসক তো ছিলই, তাদেরকে সরিয়ে এখন দলীয় লোককে প্রশাসক বসালেন। এটি নিয়েও তো প্রশ্ন তৈরি করছে না? এরপরে কালকে যে ঘটনাগুলো ঘটলো, এরপরে আপনার সেনাবাহিনীতে রদবদল হচ্ছে, সেটি আমি মনে করি নিয়মের মধ্য দিয়ে হবে। কিন্তু পুলিশ প্রশাসনে যে রদবদলগুলো খুব দ্রুত হচ্ছে, এই পরিবর্তনগুলোর মধ্য দিয়ে একটি নতুন সরকার আসলে সে তার মতো করে সেটআপ চেঞ্জ করার বিষয়টা তো সারা বিশ্বেই আছে। না, নিশ্চয়ই এটি করবে, এটি একটি পদ্ধতির মধ্য দিয়ে করবে। আপনি দেখুন, যদি স্থানীয় সরকার নিয়ে বলেন, সিটি কর্পোরেশন নিয়ে বলেন, সেখানে কিন্তু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আপত্তি করা হয়েছে। আপনি যে আগে বললেন যে ওতের ব্যাপারটায় তারা একটা ব্যাখ্যা দিয়েছে, সেই ব্যাখ্যাটা কি বলুন তো আপনি? তারা সেই ব্যাখ্যাটা আমরা শুনবো। আমি একটু শুনছি, আমাদের সঙ্গে আছেন ডক্টর আদনান পাভেল। আপনার কাছে এই যে বিষয় নিয়ে জনাব শহীদুল ইসলাম বলছিলেন যে আসলে এ ব্যাপারে আপনার কি মনে হয়, যে প্রক্রিয়াতে সরিয়ে দেওয়া হচ্ছে, কিংবা শহীদুল ইসলাম তিনি যে অভিযোগ করছেন যে সরকার যে তার ম্যান্ডেটের কথাগুলো বলে আসছে বা যে প্রতিশ্রুতির কথা বলে আসছে, সেখানে সরকার অনেকটা ওই অংশে নেই, আপনার কি মনে হয়? আসলে আপনাকে অনেক ধন্যবাদ এবং বাংলা টিভির সকল দর্শককে অনেক ধন্যবাদ এবং আমার সহ আলোচক জনাব শহীদুল ইসলাম সাহেবকে অনেক ধন্যবাদ।